সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শহীদ স্মৃতি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি এবং আমার বিষয় ছিল জৈব রসায়ন। তোমরা প্রথম ক্লাসটি করেছ, দেখেছ। আশা করি এই আজকের ক্লাসটি দেখেও তোমরা জৈব রসায়ন বুঝতে পারবে। আজকের মূলত জৈব রসায়নের যে দুটি টপিক আমি তোমাদের বোঝাবো সেগুলো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরীমূলক। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আসছে সমগোত্রীয় শ্রেণী কি। দেখো, সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরীমূলক, এই দুইটা বিষয় আমি তোমাদের বোঝাবো। সমগোত্রীয় শ্রেণী বিষয়টা হলো একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী যৌগসমূহ যাদের কার্যকরীমূলক একই এবং দুটি যৌগের মধ্যে কেবলমাত্র মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, CH2 এই মূলকটির পার্থক্য থাকবে, তখন তারা পরস্পরের সমগোত্রীয় শ্রেণী রূপে চিহ্নিত হবে। তাহলে দুটি যৌগের মধ্যে পার্থক্য থাকবে কেবল মিথিলিন মূলক, এটাকে বলা হয় মিথিলিন মূলক। তাহলে আমরা বুঝতেছি সমগোত্রীয় যৌগটা হলো কি, একই প্রকার মৌল সমন্বয়ে গঠিত সমধর্মী যৌগসমূহ যাদের কার্যকরী মূলকে একই এবং সারিবদ্ধভাবে সাজালে পাশাপাশি একই দুটি মৌলের যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। সহজভাবে আরও যদি আমি সহজভাবে বলি যে দুটি যৌগের কার্যকরী মূলক একই, কিন্তু কেবলমাত্র মিথিলিন মূলকের পার্থক্য বিশিষ্ট যৌগগুলোকে পরস্পরের সমগোত্রীয় শ্রেণী বলা হয়। যেমন একটি উদাহরণ দিই আমি তোমাদের, আমি যেহেতু সমগোত্রীয় শ্রেণী পড়াচ্ছি, উদাহরণ হিসেবে দেখানো যেতে পারে মিথেন এবং ইথেন। দেখো CH4 এই যৌগটা হলো মিথেন, আমরা এগুলো দেখবো পরে। আরেকটা যৌগ আমি লিখছি, সেটা হলো CH3CH3, এই যৌগটার নাম কি, ইথেন। দেখো এই দুইটা যৌগের মধ্যে পার্থক্য কি, এইখানে কয়টা কার্বন আছে, C2H6, আর এখানে আছে একটা কার্বন, চারটা হাইড্রোজেন। তাহলে কার্বন একটা একটা চলে গেল, এটার সঙ্গে এটা যদি মাইনাস করে আমি CH4, তাহলে থাকে কি, দুইটা কার্বন থেকে একটা কার্বন চলে গেলে থাকে একটা কার্বন, হাইড্রোজেন ছটা থেকে চারটে গেলে থাকে দুইটা। তাহলে পার্থক্য কি, CH2 পার্থক্য আছে। তাহলে এই দুজনের মধ্যে পার্থক্য আছে CH2, অর্থাৎ এই দুইটা যৌগ পরস্পরের সমগোত্রীয় শ্রেণী। আমি বলেছিলাম যে কি থাকবে, শুধুমাত্র মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। তাহলে এইভাবে আমরা যদি আরেকটা যৌগের কথা চিন্তা করি সমগোত্রীয় শ্রেণী হিসাবে, ধরো তোমার একটা অ্যালকোহল, হ্যাঁ, আমরা অ্যালকোহলের কার্যকরী মূলক কি হিসেবে জানি, OH, এটা আমি দেখাবো কিছুক্ষণ পরে। তাহলে এই অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH মূলক। এখন তার মধ্যে যদি আমি CH3 দিই, তাহলে এই যৌগটার নাম হবে মিথানল। তাহলে এর একটা সমগোত্রীয় শ্রেণী যদি আমি চিন্তা করি, তাহলে কি আসবে, পার্থক্য থাকবে কি, কেবলমাত্র মিথিলিন মূলক, তার মানে এর সঙ্গে আরেকটা মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। তাহলে আমি যদি এটা লিখি CH3CH2OH, এই যৌগটার নাম হলো ইথানল। দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কি, এই যে এই অংশটুকু, CH3CH3OH, অতিরিক্ত আছে কি CH2 মূলক, তাই এরা পরস্পরের সমগোত্রীয় শ্রেণী। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমগোত্রীয় শ্রেণী বিষয়টা কি, সমগোত্রীয় শ্রেণী হলো যাদের আণবিক গঠন এক থাকবে, কার্যকরী মূলকও এক থাকবে, সবই মিল থাকবে, পার্থক্য থাকবে কি, তাদের কেবলমাত্র মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। অর্থাৎ দুটি যৌগের গঠনে কেবলমাত্র মিথিলিন মূলকের পার্থক্য বিশিষ্ট যৌগকে পরস্পরের সমগোত্রীয় শ্রেণী বলে। অর্থাৎ সব কিছু মিল থাকবে, একটা জায়গায় অমিল থাকবে, সেটা হলো মিথিলিন মূলক। তাহলে এইটা দুজন পরস্পরের সমগোত্রীয় শ্রেণী। এভাবে তোমরা যে যৌগটাই দেখবা
যে যৌগটাই দেখবো সেই যৌগের মধ্যে সবই মিল থাকবে, কার্যকরী মূলকে এক থাকবে, শুধুমাত্র মিথিলিন মূলকটা পার্থক্য থাকবে, তখন তাদেরকে আমরা পরস্পরের সমগোত্রীয় শ্রেণী বলতে পারবো। যেমন আমরা যদি অ্যালডিহাইডের কথা চিন্তা করি, একটা অ্যালডিহাইড যৌগ CH3CHO, এইটা একটা অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের নাম কি? 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম হলো ইথানল। তাহলে আমি এর যদি সঙ্গে যদি আরেকটা CH3CH2CHO, তাহলে এই অংশটুকুই পার্থক্য আছে এই দুইটার সঙ্গে। মিথিলিন মূলক, এখানে CH3 আছে, এখানেও CH3 আছে, এখানে CHO আছে, এখানেও CHO আছে, শুধুমাত্র CH2টা বেশি আছে এর চেয়ে এখানে। তাই এরা দুইজন পরস্পরের সমগোত্রীয় শ্রেণী, অর্থাৎ যাদের কার্যকরীমূলক একই থাকবে, কেবলমাত্র পার্থক্য মিথিলিনমূলকে, তাদেরকে পরস্পরের সমগোত্রীয় শ্রেণী বলে। এইভাবে তোমরা যৌগ দেখলে বুঝতে পারবা কোনটা সমগোত্রীয় শ্রেণী এবং কোনটা সমগোত্রীয় শ্রেণী নয়। তাহলে আমরা যদি সমগোত্রীয় শ্রেণী কতিপয় বৈশিষ্ট্য বলি, বৈশিষ্ট্য সমগোত্রীয় শ্রেণী কি, তাহলে তার বৈশিষ্ট্য, তাহলে তার কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? এক, প্রথম বৈশিষ্ট্য কি? এদেরকে একটা সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়। সাধারণ সংকেত যেমন CnH2n+2, এটা কি? এটা কার সংকেত? অ্যালকেন। এখন n এর মান তুমি যদি 1 বসাও, n এর মান যদি 2 বসাও, n এর মান যদি 3 বসাও, তাহলে শুধু n এর মানের পরিবর্তনের ভিত্তিতে এরা প্রত্যেকেই সমগোত্রীয় শ্রেণীরূপে চিহ্নিত হবে। এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। আমরা এই সংকেতগুলো শিখবো, আমরা এই সংকেতগুলো পরে আবার শিখব। তাহলে এই হচ্ছে অ্যালকেন। তাহলে সমগোত্রীয় শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য কি? এদের একটি সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়, যেমন অ্যালকেন। তারপরে দ্বিতীয়ত হচ্ছে এদের প্রত্যেকের একটি নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম যে অ্যালকোহলের ক্ষেত্রে OH, অ্যালডিহাইডের ক্ষেত্রে CHO, এরকম নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে দুইটা যৌগের, অর্থাৎ সকলেরই কার্যকরী মূলক একই থাকবে, হতে পারে CHO, হতে পারে OH। তো এই জিনিসটা পার্থক্য থাকবে না কখনো, এর সঙ্গে এর কখনোই সমগোত্রীয় হতে পারে না। কিন্তু OH মূলক বিশিষ্ট একাধিক যৌগ যখন আসবে, তখন আমরা দেখব মিথিলিন মূলকের পার্থক্যটা কোথায় আছে, তখনই আমরা শুধু তাদেরকে সমগোত্রীয়তে ফেলবো। একই কার্যকরী মূলক থাকতে হবে, এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। এদের কি কার্যকরী মূলক একই থাকবে, একই কার্যকরী মূলক থাকবে। তারপরে বৈশিষ্ট্য কি? পাশাপাশি দুটি যৌগের মিথিলিন মূলকের পার্থক্য থাকবে, অর্থাৎ মিথিলিন মূলক পার্থক্য CH2CH, এই মূলকের পার্থক্য থাকবে তাদের মধ্যে, তাহলে তারা কেবলমাত্র তোমার সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য। তারপরে কি, যেহেতু এরা একই কার্যকরী মূলক বিশিষ্ট, তাহলে অ্যালকোহল প্রস্তুত করবা তুমি, অ্যালকোহল প্রস্তুত করতে, একটা অ্যালকোহল প্রস্তুত করতে যে পদ্ধতি অনুসরণ করবা, মানে সমগোত্রীয় শ্রেণীর অপর অ্যালকোহল প্রস্তুত করতেও একই পদ্ধতি অনুসরণ করবা। যেমন ইথানল এবং প্রোপানল, বা মিথানল এবং বিউটানল, এরকম যে কেবলমাত্র সমগোত্রীয় শ্রেণীর সকল যৌগকে একই পদ্ধতিতে প্রস্তুত করা যাবে, এটা তাদের আরেকটা বৈশিষ্ট্য। আবার যেহেতু তাদের কার্যকরী মূলক এক, মানে একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে, এদের বিক্রিয়া সবগুলোই, সমগোত্রীয় শ্রেণী যারা আছে সবাই একই ধরনের বিক্রিয়া দেয়। যেমন আমরা মানুষ গোত্রের মানুষ প্রাণী, তাই না? তা আমরা কি করি? মানুষ গোত্রের প্রাণীগুলি সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, আমরা নাক দিয়ে অক্সিজেন টানি, তাই না? মুখ দিয়ে খাবার খাই। তো সকল মানুষই একই কাজ করে, অক্সিজেন নাক দিয়ে আমরা টানি, আবার মুখ দিয়ে খাবার গ্রহণ করি, চোখ দিয়ে দেখি। এগুলো হচ্ছে আমাদের সবার একই গোত্রের, আমরা মানুষ গোত্রের প্রাণী, তাই আমরা এই কাজটা করি। কিন্তু যখনই মানুষ থেকে অন্য গোত্রে চলে যাবে, গরু গোত্রে, তখনই একটা লেজ চলে আসবে, তার 2-4টা পা চলে আসবে, জিহ্বা আসে, মুখ দিয়ে খায়, হাত দিয়ে ধুতে পারে না, এগুলো তাদের বৈশিষ্ট্য। এই যে গোত্রের মধ্যে পার্থক্য, সকল গরুর বৈশিষ্ট্য একই টাইপের, সকল মানুষের বৈশিষ্ট্য একই টাইপের। সেই জন্য মানুষ দেখতে এক এক রকম হতে পারে, এক একজনের উচ্চতা কম বেশি, ওজন বেশি, এরকম হতে পারে, কিন্তু তাদের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো একই থাকবে। এই হচ্ছে তোমাদের সমগোত্রীয় শ্রেণীর কতিপয় বৈশিষ্ট্য। এবার আসো কার্যকরী মূলক, খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা এবং বিষয়। কার্যকরী মূলক বিষয়টা কি? জৈব রসায়ন বুঝতে গেলে এই বেসিক গুলো যদি তুমি না বোঝো, তাহলে কিন্তু তোমাদের মূল জৈব রসায়নে ঢুকতে বুঝতে অনেক কষ্ট হবে। তাই আগে ছোট ছোট বিষয়গুলো বুঝে আস্তে আস্তে আমরা জৈব রসায়নের বৃহৎ পরিসরে প্রবেশ করব। তাহলে দেখো কার্যকরী মূলক কি? কার্যকরী মূলক
শব্দের মধ্যেই তার সংজ্ঞা নিহিত। কার্যকরী মূলক, যে মূলকটা কার্যকর ভূমিকা পালন করে, কোনো একটা যৌগে যে মূলকটা উপস্থিত থেকে বিক্রিয়া কার্যকর ভূমিকা, মানে একটা যৌগে যে বিক্রিয়া দিবে সেই বিক্রিয়ার মূল কার্যকরী ভূমিকা পালন করবে ওই যে মূলকটা, সেই মূলকটাকে বলা হবে কার্যকরী মূলক। অর্থাৎ জৈব যৌগে যে মূলক উপস্থিত থেকে বিক্রিয়া কার্যকরী ভূমিকা পালন করে সেই মূলককে বলা হয় কার্যকরী মূলক। কেমন কার্যকরী মূলক? অসংখ্য আছে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এরা এক ধরনের কার্যকরী মূলক। অ্যালকেন কার্যকরী মূলক কি থাকবে? কার্বন কার্বন একক বন্ধন থাকবে। অ্যালকিন কার্যকরী মূলকে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে। অ্যালকাইন কার্যকরী মূলকে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। এটা হলো অ্যালকেন, এটা হলো অ্যালকিন, আর এটা হলো অ্যালকাইন। তাহলে কার্যকরী মূলকের দেখো, এই যে কার্যকরী মূলকগুলো আমি তোমাদের লিখে দেখাইলাম, সেগুলোর মধ্যে অ্যালকেন হলো কি একক বন্ধন বিশিষ্ট যত ধরনের কার্যকরী মূলক আছে সবাইকে এক বাক্যে অ্যালকেন বলা হবে। তার মানে সবাই অ্যালকেন সাধারণ নাম তাদের। হ্যাঁ, অ্যালকেন হচ্ছে একটা সাধারণ নাম, কিন্তু সুনির্দিষ্ট নাম যখন আমরা শিখব তখন আমরা অ্যালকেনের একটা মিথেন হতে পারে, ইথেন, প্রোপেন, বিউটেন, অ্যালকেন মানে নামের শেষে এন আসছে, তাই যত ধরনের কার্বন আসবে সেই নাম অনুসারে এন বসিয়ে দেব। এক কার্বন বিশিষ্ট হলে সেটা হবে মিথেন, দুই কার্বন বিশিষ্ট ইথেন, তিন কার্বন বিশিষ্ট প্রোপেন, চার কার্বন বিশিষ্ট বিউটেন, লাস্টে কি আসলো? এন। কিন্তু যখনই কার্বন কার্বন দ্বিবন্ধন অ্যালকিন চলে আসছে, অ্যালকিন, সেই ক্ষেত্রে তোমার নামকরণের ক্ষেত্রে বা নামের ক্ষেত্রে তোমাকে বলতে হবে ইথিন বা অ্যালকিন থেকে ইথিন। তার মানে অ্যালকিন এর প্রথম সদস্যটা হলো ইথিন, মিথেন না। মিথিন কখনো হতে পারে না, কারণ অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন লাগবে। একটা কার্বনের সঙ্গে আরেকটা কার্বন দ্বিবন্ধন যুক্ত হয়ে অ্যালকিন গঠিত হয়, সেই ক্ষেত্রে প্রথম সদস্যটা গঠিত হতেই দুইটা কার্বন পরমাণু লাগে, সেজন্য অ্যালকিন এর প্রথম সদস্য নাম হলো ইথিন, তারপরে প্রোপিন, তারপরে বিউটিন। দেখো আগে বলেছিলাম অ্যালকেন থেকে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এবার বলতেছি কি ইথিন, ওই ইথেন থেকে ইথিন, প্রোপেন থেকে প্রোপিন, বিউটেন থেকে বিউটিন, এভাবে এন থেকে ইনে চলে আসছি। তাহলে স্বাভাবিকভাবেই যখন অ্যালকাইনে চলে আসবো তখন আমরা কি বলবো? আইন শব্দটা যুক্ত হবে, আইন, অর্থাৎ প্রোপাইন, ইথাইন, বিউটাইন, অর্থাৎ আইন শব্দটা যোগ হবে, যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন, মানে যখন দুইটা কার্বনের মাঝে তিনটা বন্ধন উপস্থিত থাকবে তখন সেই কার্যকরী মূলক বিশিষ্ট যৌগটা হবে অ্যালকাইন। তার মানে তার নাম হবে সবগুলো আইন বিশিষ্ট। হ্যাঁ, অর্থাৎ ইথাইন, প্রোপাইন, বিউটাইন, প্যান্টাইন, হেক্সাইন, এভাবে নামগুলো আসবে। তাহলে এই হচ্ছে কার্যকরী মূলকের কয়েকটা নাম দিলাম। এবার আরো অনেক কার্যকরী মূলক আছে যেগুলো তোমাদের শিখতে হবে, যেমন কিটোন, CO, এটা দেখে তুমি বলে দিবা এটা হলো কিটোন, তোমাকে মুখস্থ করতে হবে। বইয়ের তোমাদের একটা চার্ট আছে, দেখবা কার্যকরী মূলকের একটা ছক আছে বইয়ে, সেই ছকটা তোমরা শিখে নিবা কোন কার্যকরী মূলকটা কি। যেমন এটা হলো কিটোন। হ্যাঁ, তারপরে হচ্ছে আর কি হতে পারে? CHO, এটা হলো অ্যালডিহাইড। তারপরে আছে COOH, এটা হলো কি জৈব অ্যাসিড এর কার্যকরী মূলক, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। এরকম অ্যাস্টার আছে, COOR, এটা হলো অ্যাস্টার। তাহলে তোমাদের জৈব এটা দেখবা, এই সংকেতটা শিখবা, দেখে বলে দিবে এটা হলো অ্যাস্টার। তারপরে আছে অ্যামাইড, CONH2, এই সংকেতটা দেখে তুমি বলে দিবে এটা হলো অ্যামাইড। এইভাবে তুমি যখনই একটা কার্যকরী মূলক দেখবা, দেখার সঙ্গে সঙ্গে তুমি বলে দিবে এই যৌগটা হলো সেই যৌগ। এখন অ্যামাইডটা, যেমন আমি তোমাকে বলছিলাম যে কার্যকরী মূলক আর সমগোত্রীয় শ্রেণীর মধ্যে বলছিলাম, সমগোত্রীয় শ্রেণীর মধ্যে একই কার্যকরী মূলক থাকে। এখন অ্যামাইড আছে একটা কার্যকরী মূলক, এরকম একাধিক অ্যামাইড থাকতে পারে। অ্যামাইড মানে যে একটা যৌগ তা না, অ্যামাইড কার্যকরী মূলক বিশিষ্ট অসংখ্য যৌগ থাকতে পারে।
1 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট, 5, এভাবে 10, 20, 100। এই কারণেই তো পৃথিবীতে কার্বনের ক্যাটেনেশন মানে শিকল গঠন, একটা কার্বন আরেকটা কার্বনের সঙ্গে চেইন মাধ্যমে শিকল গঠনের মাধ্যমে কিন্তু সে দীর্ঘ কাঠামো গঠন করে এবং প্রাচুর্যতা বেশি হয়, অর্থাৎ জৈব যৌগ পৃথিবীতে সবচেয়ে বেশি, এই জন্যই ধরা হয়। তাহলে এই হচ্ছে তোমাদের কার্যকরী মূলক। তোমরা কার্যকরী মূলকের একটা ছক মুখস্থ করে ফেলো বইয়ে, সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলক এবং তার গাঠনিক সংকেত কত বন্ধন বিশিষ্ট হয়। তাহলে কার্যকরী মূলকের যদি আমি তোমাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে তোমরা কি বলবা? কার্যকরী মূলকের বৈশিষ্ট্য কি? যে এরা বিক্রিয়ায় কার্যকর ভূমিকা পালন করে। হ্যাঁ, এক, এরা কি করে? সমগোত্রীয় শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, সাধারণ কথা, সমগোত্রীয় শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া, কারণ বিক্রিয়ায় কার্যকরী ভূমিকা পালনটা তো সেই করছে। এখন এক একজন এক এক ধরনের বিক্রিয়া দেয়। মানুষ এক ধরনের বৈশিষ্ট্য দেয়, গরু এক ধরনের বৈশিষ্ট্য দেয়, পাখি এক ধরনের বৈশিষ্ট্য দেয়। তাহলে এরা তো এক একজন এক এক গোত্রের, তাহলে এক এক বৈশিষ্ট্য দিবেই। পাখিরা ওড়ে, মাছ নদীতে পানিতে থাকে, মানুষ কি স্থল, মানুষ কি করে মানে ভূমিতে মাটির উপরে বসবাস করে। এভাবে এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম, তাহলে তার বিক্রিয়াও এক রকম, ধরন এক এক রকম। হ্যাঁ, গরু ছাগল ঘাস খায়, কাঁচা ঘাস খায়, মানুষ কি সেটা খায়? খায় না, মানুষ কি রান্না করে খেতে হয়। পাখিরা কি করে? উড়ে তারা, তাই না? ডানা আছে, মানুষ কি উঠতে পারে? গরুরা উঠতে পারে? পারে না। তাহলে এক এক জনের বৈশিষ্ট্য এক এক রকম, তাই তাদের বিক্রিয়ার ধরনটাও ভিন্ন। সেই বিক্রিয়াগুলো কি কি হতে পারে, কে কি বিক্রিয়া দিবে, সেই বিক্রিয়াগুলো বিস্তর আলোচনা আমাদের শিখতে হবে। কে কোন ধরনের বিক্রিয়া দেয়, কিভাবে দেয়, কেন দেয়। কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ, যেমন তোমাকে যদি বলি অ্যালকেন, সে কি বিক্রিয়া দেয়? তোমার একটা স্পেসিফিক বিক্রিয়া তোমাকে বলতে হবে। হ্যাঁ দেয়, সে স্পেসিফিক বিক্রিয়া দেয়। অ্যালকিন কি বিক্রিয়া দেয়? স্পেসিফিক একটা বিক্রিয়া, তার বিশেষ ফ্যাসিনেশন আছে, মানে সে শুধু ওই বিক্রিয়াটার প্রতি বিশেষভাবে দেয়, অন্য বিক্রিয়াগুলো কম দেয়, বা একটা স্বাভাবিক বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া দেয় প্রত্যেকটা জৈব যৌগ। সেগুলো আমরা পরে, আমরা যখন ভিতরে ঢুকবো সেখানে আমরা দেখব। তাহলে তুমি যদি সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলকটা ভালো করে চেনো, তাহলে তুমি জৈব যৌগের নামকরণ করতে পারবা। জৈব যৌগের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা জৈব যৌগের নামকরণ। দেখো, জৈব যৌগের নামকরণ কয়েকটা পদ্ধতি আছে। আজকে তোমাদের জৈব যৌগের নামকরণের কয়েকটা পদ্ধতির মধ্যে কিছু বিষয় আমি তুলে ধরবো। নেক্সট ক্লাসে আমি ডিটেলস আলোচনা করবো। এই চ্যাপ্টারটা তোমরা খুব গুরুত্বপূর্ণ দিয়ে দেখবা। জৈব যৌগের নামকরণে সাধারণত তিনটা পদ্ধতি ফলো করা হয়। তিনটা পদ্ধতি কি কি? তিনটা পদ্ধতি। এক, সাধারণ পদ্ধতি, যেটাকে বলা হয় ট্রিভিয়াল মেথড, সাধারণ পদ্ধতি। তিনটা পদ্ধতি কি? এক হলো সাধারণ পদ্ধতি, দুই হলো উদ্ভূত পদ্ধতি, উদ্ভূত পদ্ধতি বা জাত পদ্ধতি, যেটাকে বলে উদ্ভূত, যেখান থেকে আসলো, উদ্ভূত পদ্ধতি। তিন হলো আন্তর্জাতিক বা ইউপ্যাক পদ্ধতি, ইউপ্যাক পদ্ধতি এটাকে বলা হয়, ইউপ্যাক। তাহলে সাধারণ পদ্ধতি, উদ্ভূত পদ্ধতি এবং ইউপ্যাক পদ্ধতি, এই তিনটা পদ্ধতিতে সাধারণত জৈব যৌগের নামকরণ করা হবে। তোমরা যদি খুব সহজে নামকরণ যদি ক্লাসগুলো করো, তাহলে যে কোনো জৈব যৌগ দেখে বলে দেবে এটা হচ্ছে এই, এইটা হলো, একটা সিস্টেম আছে, কিছু রুলস আছে, সেই রুলসগুলো যদি মানো, ফলো করো, তাহলে তুমি সহজেই জৈব যৌগের নামকরণ জেনে নেবে। তাহলে আজকে আমরা জেনেভা পদ্ধতিটা বাদ দিয়ে বাকি দুইটা পদ্ধতি তোমাদের শেখাবো। কি? সাধারণ পদ্ধতি। প্রথমে সাধারণ পদ্ধতিটা কি? সাধারণ পদ্ধতি হলো সাধারণ, মানে একজন আবিষ্কার করলো, সেই আবিষ্কারকের ইচ্ছা অনুসারে একটা নাম। রহিম একটি জৈব যৌগ আবিষ্কার করলো, সে এই জৈব যৌগের নাম দিল রহিম উদ্দিন, জৈব যৌগের নাম, বা তার মতোই সে নাম দিল তোমার কি বলা যায়, রহিমোজেন। রহিম একটি জৈব যৌগ আবিষ্কার করেছে এবং সে এই জৈব যৌগের নাম দিয়েছে রহিমোজেন। তো এটার কোনো নিয়ম নাই, কোনো রুলস নাই, কিছুই নাই, সে আবিষ্কার করেছে, তাই তার আবিষ্কারকের স্বেচ্ছা ইচ্ছা অনুসারে এই নাম। তাহলে এই রহিম যে যৌগ আবিষ্কার করলো, তার নামের সঙ্গে তাল মিলিয়ে
সেই যৌগের নাম দিল। করিম যদি বাংলাদেশে বসে এই একই যৌগ আবিষ্কার করে তাহলে সে কি নাম দিবে? করিমোজেন। এভাবে সুলতান যদি আরেক জায়গায় বসে আমেরিকায় বসে নাম দেয় সুলতানোজেন। এভাবে তিনজন তিন নাম দিব এক যৌগের, তখন কি একটা সমস্যা তৈরি হবে না? প্রাথমিকভাবে যখন এই ঘটনাগুলো ঘটতেছিল সেই জন্যই এই নামকরণ পদ্ধতিটা আসছে। সাধারণ পদ্ধতি কি, যে যেখানে আবিষ্কার করলো তার ইচ্ছা অনুসারে একটা নামকরণ দিয়ে দেওয়া আর কি। হ্যাঁ, তাহলে সেই আলোকেই এই নামকরণগুলো আসছে, সেটা হলো কি সাধারণ পদ্ধতি। তো এই পদ্ধতি কিন্তু পরে আর ইয়া হয় নাই, এটা স্থায়ী লাভ করে নাই। তাহলে এই পদ্ধতিতে দুইটা বিষয় ফলো করা হয়। দুইটা বিষয় কি, যে আইসো এবং নিও। আইসো এবং নিও। তাহলে সাধারণ পদ্ধতি বা ট্রিভিয়াল পদ্ধতিতে দুইটা বিষয় ফলো করা হয়। একটা হলো কি আইসো, আর একটা কি নিও। দেখো আইসো এবং নিও বিষয়টা কি। একটা যৌগ সাধারণভাবে একটা যৌগ আইসো, নিও এবং এন, এই তিনটা বিষয় ফলো করা হয়। তো একটা যৌগ যখন এরকম থাকে CH3 CH2 CH3, কয়টা কার্বন আছে? 1 2 3, 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ। 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, সেই যৌগের নাম কি? কার্বন, এবং কার্বনের মধ্যে কি বন্ধন আছে? একক বন্ধন। তো আমরা জানি একক বন্ধন বিশিষ্ট যৌগের নাম কি? অ্যালকেন। নামের শেষে কি আসবে? এন। তাহলে এই যৌগটা কয় কার্বন? 3 কার্বন বিশিষ্ট জৈব যৌগের নাম সাধারণত মনে রাখবা, তোমাদের চার্ট আছে শিখাবো এটা। 3 কার্বন বিশিষ্ট জৈব যৌগের সাধারণ নাম হলো প্রোপ্যান। তাহলে এটা হবে প্রোপ্যান। এখন প্রোপ্যান যে হলো, যেহেতু এটা মুক্ত শিকল, কোনো শাখা আছে এদিক দিয়ে কোনো লেজ বাড়িছে এদিক দিয়ে কোনো লেজ বাড়িছে কিছু নেই, তাহলে এটা মুক্ত শিকল, তাই এটা নামের আগে এন প্রোপ্যান। এটা হলো সাধারণ পদ্ধতি, এন প্রোপেন। কিন্তু যখন এটা শাখা হয়ে যাবে, যখন এটা শাখা হয়ে যাবে, যেমন একটা আমি যৌগ লিখলাম CH3 CH2, তারপরে হলো CH3 CH3, একটা শাখা হয়ে গেল না? এই ধরনের শাখা যখন থাকবে তখন এই আইসো এবং নিও শব্দটা আসবে। তাহলে শাখার ক্ষেত্রে আইসো এবং নিও, আর যখন শাখা থাকবে না তখন এই এন। শাখাহীন হলো এন, শাখাহীন থাকলে এন, শাখাযুক্ত থাকলে আইসো অথবা নিও। তাহলে কখন আইসো হবে, কখন নিও হবে? মনে রাখবা, যখন কোনো একটা জৈব যৌগে প্রান্তীয় অবস্থায়, প্রান্তীয় শিকলে এরকম একটা স্ট্রাকচার থাকবে, প্রান্তীয় অবস্থায় এরকম স্ট্রাকচার থাকবে, তখন সেটাকে বলা হবে আইসো। মানে একটা কার্বন, 3টা কার্বন পরস্পরের সঙ্গে যুক্ত আছে, কিন্তু 1 2 3, কিন্তু সেটা মাঝে না, কোথায়? প্রান্তে। হয়তো এই দিক দিয়েও থাকতে পারতো, ওই দিক দিয়ে। এখন যদি এটা এই দিক দিয়ে না দেখতে এই দিক দিয়ে থাকতো, দেখো একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, তাহলে প্রান্তে, যে কোনো এক প্রান্তে যখন থাকবে তখন সেটাকে বলা হবে আইসো। শুধু আইসো বলে কার্বন কয়টা আছে? 1 2 3 4 5টা। 5 কার্বন বিশিষ্ট জৈব যৌগের নাম হলো, যেহেতু একক বন্ধন আছে তার মানে এটা অ্যালকেন, এবং 5 কার্বন বিশিষ্ট জৈব যৌগের নাম হলো পেন্টেন, তাহলে এটার নাম হবে আইসো পেন্টেন। ঠিক আছে? তাহলে আইসো কখন হবে? যখন প্রান্তীয় কার্বনে, প্রান্তীয় শিকলে 3টা কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে, যে কোনো প্রান্তে, মাঝখানে না, কিন্তু যে কোনো এক প্রান্তে 3টা কার্বন পরমাণু এইভাবে যুক্ত থাকবে, তখন তাদেরকে, এটা যদি সাধারণভাবে লিখি যে CH3 এরকম যখন থাকবে, দেখো CH3 কয়টা আছে? 2টা, এই যে একটা 2টা, আর আছে কি CH, এই যে CH, এই স্ট্রাকচারটা যখন থাকবে তখন সেটাকে বলা হবে আইসো। যত কার্বন তত নাম। তো কিভাবে আসে নিও? নিওটা হলো যখন 4টা কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে, মানে কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন থাকবে না, এরকম ভাবে 4টা কার্বন পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে, তখন সেটাকে বলা হবে নিও। তাহলে 4টা কার্বন, এই কার্বনের সঙ্গে কয়টা কার্বন আছে? 1 2 3 4টা।
বা এই কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন যুক্ত থাকবে না, তখন সেটাকে বলা হবে নিও। অর্থাৎ যদি অ্যালকেনের কোনো কার্বনের সাথে হাইড্রোজেন না থাকে তবে ওই যৌগকে নিও যৌগ বলে। অ্যালকেন এটা কার্বন কার্বন একক বন্ধন আছে এবং কোনো কার্বনের সঙ্গে কোনো একটি কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন নাই, এই কারণে আছে কিন্তু এটার মধ্যে কোনো হাইড্রোজেন নাই, তাই এটার নাম হলো নিও। কয় কার্বন আছে? 1 2 3 4 5, তাই নিও প্যান্টেন। নিও প্যান্টেন। তাহলে আইসো এবং নিও ট্রিভিয়াল পদ্ধতিতে এন, আইসো এবং এই তিনটা পদ্ধতি ফলো করা হয়। এটা হলো সাধারণ পদ্ধতি, আইসো, নিও এবং এন। এনটা হলো শাখাবিহীন আর আইসো এবং নিও হলো শাখা যুক্ত। এখন শাখাটা কি ধরনের সেটার উপর ভিত্তি করে হবে আইসো এবং নিও। এটা হলো সাধারণ পদ্ধতি। এবার আসো উদ্ভূত পদ্ধতি। উদ্ভূত পদ্ধতিটা হলো কোথা থেকে আমি উদ্ভূত হলো, এটা আবিষ্কার হয়েছে। যেমন আমি যদি বলি তাল গাছ থেকে একটা যৌগ আবিষ্কার করেছি, তাহলে এই যৌগটার নাম তাল প্লাস একটা তোমার ইচ্ছা, হ্যাঁ, তালোজেন তুমি বলে দিলা। কেন এটা তালোজেন বললা? কারণ তাল গাছ থেকে আসছে। উদ্ভূত বিষয়টা হলো যেখান থেকে কোনো যৌগ উদ্ভূত হচ্ছে তার সঙ্গে সমন্বয় রেখে, তার সঙ্গে যোগসূত্র রেখে যে নামকরণ করা হয় তাকে বলা হয় উদ্ভূত পদ্ধতি। যেমন ফর্মিক অ্যাসিডের নাম শুনেছো না তোমরা? ফর্মিক অ্যাসিড, এটা হলো এই যে সি ডাবল ও এইচ। তাহলে এটা আসলে ফর্মিক অ্যাসিড কেন বলা হয় জানো? ফর্মিকা, পিঁপড়ার নাম হলো ফর্মিকা। তাহলে এটা যদি ফর্মিকা হয় তাহলে এখান থেকে এই অ্যাসিডটা পেয়েছি আমি, তাই এটার নাম ফর্মিক অ্যাসিড। এখন তুমি বলো স্যার এটা যদি আমাদের দেশে আবিষ্কার করতো এই ফর্মিক অ্যাসিড, তা আমাদের দেশে তো এই পিঁপড়া থেকে যে আবিষ্কার, পিঁপড়া থেকে যেহেতু অ্যাসিডটা পাওয়া হয়, তাহলে আমাদের দেশে এই যোগটা পিঁপড়া, তাই না? তাহলে তুমি কি বলতা? পিঁপড়া থেকে প্রাপ্ত অ্যাসিড। তাহলে তুমি স্বাভাবিকভাবে ফর্মিকা থেকে আসছে ফর্মিক অ্যাসিড, তো পিঁপড়া থেকে আসছে এই যৌগটা, তাহলে আমরা বললাম এটাকে পিপরিক অ্যাসিড। জাস্ট আমি বললাম বোঝানোর জন্য তোমাদের। অর্থাৎ যদি আমাদের দেশে আবিষ্কার হতো পিঁপড়া থেকে অ্যাসিডটা পেয়েছি, যদি এরকম হয়ে যেত যে পিঁপড়া থেকে অ্যাসিডটা পেয়েছি, তার মানে নিশ্চয়ই এটা পিপরিক অ্যাসিড, যে উদ্ভূত কোথা থেকে উদ্ভূত হয়েছে? পিঁপড়া থেকে, তাই এটা না পিপরিক অ্যাসিড। অর্থাৎ আসলে প্রকৃত অর্থে এটা যেখানে আবিষ্কার করা হয়েছিল সেই জায়গায় পিঁপড়াকে বলা হয় ফর্মিকা, তাই সেই ফর্মিকার উপর ভিত্তি করে এটাকে বলা হচ্ছে ফর্মিক অ্যাসিড। এইভাবে উদ্ভূত পদ্ধতিতে জৈব যৌগের নামকরণগুলো করা হয়। তোমাদের এইটুকুই বললাম। নেক্সট ক্লাসে আমরা আইইউপিএসি পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ শিখব। আইইউপিএসি যেটাকে বলতেছে ইউপ্যাক, এই পদ্ধতিতে আমরা জৈব যৌগ শিখব। তোমরা ক্লাসগুলো দেখবা। নামকরণ, হ্যাঁ, জৈব যৌগের নামকরণ কি আইইউপিএসি পদ্ধতিতে, এইভাবে নামকরণগুলো আমরা শিখব। আশা করি তোমরা তোমাদের জৈব যৌগের এই নামকরণ ক্লাসগুলো ভালো করে তোমরা শিখবা। তোমাদের এই প্রত্যাশা রেখে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আগামী ক্লাসে উপস্থিতি কামনা করে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।